বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সার সহ এখানে লিখে রেখেছি, আমরা এক এক করে প্রশ্নের অ্যান্সারগুলো বুঝিয়ে দেব। তো দেখেন, এক নম্বরে আমাদেরকে বলা আছে যে হিসাব করো। তো এক নম্বরে দেওয়া আছে আমাদেরকে এই প্রশ্নটি দেওয়া আছে। তো এগুলো হচ্ছে সরল অঙ্ক। এই সরল অঙ্কগুলো আমাদেরকে সমাধান করে অ্যান্সারটা বের করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা একটা নিয়ম অবশ্যই মনে রাখব। তো এই নিয়মটি মনে রাখার জন্য বোর্ড মাস এই শব্দটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো বোর্ড মাস শব্দটার মাধ্যমে আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা যদি একটু দেখি। বিতে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধনী, আমরা জানি বন্ধনী 3 প্রকার: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আর ওতে হচ্ছে অফ, অফ মানে এর বা হতে, অর্থাৎ বন্ধনী হতে, ঠিক আছে? ডিতে ডিভিশন, সর্বপ্রথম। আচ্ছা, আমাদের এই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী যে আছে, এই বন্ধনীগুলোর ভিতরে সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, ঠিক আছে? এরপরে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, এরপরে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, ঠিক আছে? তো দেখেন, এই বন্ধনীগুলোর ভিতরে আমরা দেখব হচ্ছে সর্বপ্রথম যে ভাগ আছে কিনা, অর্থাৎ সর্বপ্রথম ডিভিশন বা ভাগের কাজ করতে হবে। এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণনের কাজ করতে হবে। সর্বপ্রথম ভাগ, তারপরে গুণন, এরপরে হচ্ছে এডিশন, এতে এডিশন, এডিশন মানে হচ্ছে যোগের কাজ, এরপরে লাস্টে এসতে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ করতে হয়, ঠিক আছে? তো আমরা এই নিয়মটা অবশ্যই মনে রাখবো। তো দেখেন, এখানে আমাদেরকে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে প্রথম বা বন্ধনী আছে। তো প্রথম বন্ধনীর ভিতরে যেহেতু ভাগও নাই, গুণও নাই, যোগও নাই, বিয়োগ আছে, তো আমরা হচ্ছে বিয়োগের কাজ করব। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম প্রথম বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী। তো বন্ধনীগুলোর ভিতরে প্রথমে ভাগের কাজ, এরপরে গুণনের কাজ, এরপরে যোগের কাজ, এরপরে বিয়োগের কাজ করব, ঠিক আছে? তো দেখেন, প্রথম বন্ধনীর যদি আমরা কাজ করি, 42 থেকে 15 বাদ দিলে 27, এরপরে ভাগ 9 যোগ 2, ঠিক আছে? তো দেখেন, এখানে আমরা হচ্ছে যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা এখন আমাদের না দিলেও হবে, ঠিক আছে? তো দেখেন, 27কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 3 যোগ 2, যেহেতু আগে ভাগের কাজ করতে হবে, এখানে ভাগও আছে যোগও আছে, তাহলে সর্বপ্রথম কার কাজ করতে হবে? ভাগের কাজ। তাহলে 27কে 9 দ্বারা ভাগ করলে 3 যোগ 2, 3 আর 2 5, ঠিক আছে? এরপরে যদি আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি, এখানে আমাদের প্রথমত ব্র্যাকেটের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের ভিতরে যা আছে আমরা লিখব, তাহলে 500 মাইনাস। তো এই ব্র্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে গুণন আছে, যোগ আছে, গুণন আছে। তো সর্বপ্রথম যেহেতু গুণনের যোগের আগে গুণনের কাজ করতে হয়, তো এই গুণনের সাথে কে কে আছে? 125 আর 3। সেমভাবে এখানেও আবার গুণনের সাথে 18 আর হচ্ছে 6, আর মাঝখানে আমরা প্লাস চিহ্ন দেবো। তাহলে 125 আর 3 গুণন করলে 375, যোগ 18 আর 6 গুণন করলে 108। এখন 500, এখনও আমাদের ব্র্যাকেটের কাজ শেষ হয়নি। এখন যদি 375 আর 108 যোগ করি তাহলে 483। 500 থেকে যদি এখন আমরা 483 বিয়োগ করি তাহলে হচ্ছে 17। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে, এই প্রশ্নটা দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো এইখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে? তো দেখেন, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণন আছে, গুণন আছে, বিয়োগ আছে। তো প্রথম বিয়োগের আগে গুণনের কাজ করতে হয়, তাহলে 8 8 64 মাইনাস 7 9 63। এখনও ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, এই কারণে ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি, গুণন 40 আর বাকি যা ছিল তা লিখে রেখেছি। এখন 64 থেকে যদি আমরা 63 বাদ দিই তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এরপরে হচ্ছে 40 গুণন গুণন 40 মাইনাস 6, ঠিক আছে, ভাগ 17। এখন এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গুণন চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে বিয়োগের আগে গুণন করতে হবে। তাহলে 40 আর 1 গুণন করলে 40 মাইনাস 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 17। 40 থেকে 6 বাদ দিলে 34, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, ভাগ 17। 34কে 17 দ্বারা ভাগ করলে 2। আচ্ছা, এরপরে যদি আমরা একের যে 4 নম্বর প্রশ্ন আছে সেটা যদি একটু লক্ষ্য করি, তো এখানে আমাদের সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কত আছে? 56 যোগ 39। তো যা বাকি যা আছে আমরা সেম রাখবো। তো 56 আর 39 যোগ করলে কত হয়? 95, ঠিক আছে?
ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এরপরে যে ভাগ ভাগ 19, 19 যোগ 8। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সর্বপ্রথম আমাদের ভাগের কাজ করতে হবে, কারণ যোগের আগে ভাগের কাজ করতে হয়। তো 95কে আমরা যদি 19 দ্বারা ভাগ করি তাহলে 5 যোগ 8। তো এখনও সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, তাহলে 5 আর 8 যোগ করলে 13, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এখন 15 থেকে যদি 13 বাদ দিই তাহলে হচ্ছে 2। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা একটু দেখি, তো এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো এখানে যা ছিল আমরা তা লিখে রেখেছি ফার্স্ট ব্র্যাকেটের আগে। এখন 28কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগও আছে যোগও আছে, তো যোগের আগে ভাগের কাজ করতে হবে। 28কে 7 দ্বারা ভাগ করলে 4 যোগ 1। এখনও ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এরপরে -3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখেন মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণন আছে বিয়োগও আছে, তো বিয়োগের আগে আমাদের গুণনের কাজ করতে হবে। তাহলে 5 7 35 মাইনাস এই যে 29। এখনও ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ভাগ 3, আর যা ছিল আমরা তা লিখেছি। তো দেখেন এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে 4 লিখেছি, গুণন 4 আর 1 যোগ করলে 5, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল 5, আর এখানে হচ্ছে -3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 35 থেকে যদি 29 বাদ দিই তাহলে 6, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, ভাগ 3, এই যে ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 3, এই যা ছিল তা লিখেছি। এখন দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গুণনও আছে বিয়োগও আছে, তো বিয়োগের আগে গুণনের কাজ করতে হবে। তাহলে 4 5 20 -3, এরপর হচ্ছে 6কে 3 দ্বারা ভাগ করলে 2, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট ভাগ 3। এখন দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 20 থেকে 3 বাদ দিলে 17, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, -2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 3। 17 থেকে 2 বাদ দিলে 15, থার্ড ব্র্যাকেট উঠে গেল, ভাগ 3। 15কে 3 দ্বারা ভাগ করলে 5। আচ্ছা, এরপরে যদি আমরা 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে আমাদেরকে কি বলা আছে দেখেন, যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? তো দেখেন 12টা প্লেট আর 20টা কাপের মূল্য একত্রে দেওয়া আছে 3920 টাকা। এখানে আবার আমাদেরকে একটা কাপের মূল্য দেওয়া আছে, ঠিক আছে। তো একটা প্লেটের মূল্য কত সেটা বের করতে হবে। তো দেখেন একটা কাপের মূল্য আমাদেরকে দেওয়া আছে কত টাকা, 145 টাকা। আর এখানে আমাদের কাপের কথা কয়টা বলছিল, 20টা কাপের কথা। তাহলে 20টা কাপের মূল্য কত হবে, একটা কাপের মূল্যকে 20 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে হয় 2900 টাকা, ঠিক আছে। তো আমাদেরকে হচ্ছে 12টি প্লেট আর 20টি কাপের মূল্য দেওয়া ছিল 3920 টাকা। তো সেখান থেকে যদি আমরা 20টা কাপের মূল্য যেটা বের করলাম 2900 টাকা, সেটা যদি বাদ দেই তাহলে আমরা 12টি প্লেটের মূল্য পাবো হচ্ছে 1020 টাকা। তো 12টা প্লেটের মূল্য যদি 1020 টাকা হয়, তাহলে একটা প্লেটের মূল্য কত হবে, 120কে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 85 টাকা। অতএব একটি প্লেটের মূল্য 85 টাকা। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা আছে যে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়, ঠিক আছে। আমরা 4টি খাতা, একটা খাতার মূল্য 18 টাকা, আমরা 4টি খাতা, 8টি পেন্সিল, এবং একটা পেন্সিলের মূল্য দেওয়া ছিল কত টাকা, 8 টাকা, ঠিক আছে। এখানে আমাদেরকে একটা একটা করে মূল্য দেওয়াই আছে, এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো, ঠিক আছে। তো দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, তো একটি খাতার মূল্য দেওয়া আছে 18 টাকা, তাহলে 4টা খাতার মূল্য কত হবে, একটার মূল্যকে 4 দ্বারা গুণ করলে তাহলে আমরা পাই হচ্ছে 72 টাকা। এরপরে একটি পেন্সিলের মূল্য দেওয়া আছে 8 টাকা, তাহলে বলেন তো 8টি পেন্সিলের মূল্য কত হবে, একটা পেন্সিলের মূল্যকে 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে 8 8 64 টাকা। আবার একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম দেওয়া আছে হচ্ছে 25 টাকা, তাহলে আমরা কিনেছি 2টি, তাহলে 2টির মূল্য কত হবে, একটার মূল্যকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 50 টাকা। তো আমরা তাহলে এই যে 4টি খাতা, এরপরে 8টি পেন্সিল আর 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম মোটে কত হয় আমরা সেটা দেখি। তাহলে মোট দাম কত হবে, 4টি খাতার দাম 72 টাকা, এরপর হচ্ছে 8টি পেন্সিলের দাম 64 টাকা, আর 2টি ত্রিকোণীর দাম 50 টাকা, তাহলে যোগ করলে হয় 186 টাকা। আর আমরা দোকানদারকে দিয়েছিলাম কত টাকা, 500 টাকা। তো 500 থেকে যদি আমরা 186 বাদ দিই তাহলে ফেরত পাবো কত, 314 টাকা। তাহলে অতএব 314 টাকা ফেরত পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা 4 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি, তো দেখেন যে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন।
প্রতি কেজি চালের মূল্য 38 টাকা, তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তো দেখেন আমাদেরকে এখানে বলাই ছিল যে জাহিদুল বাজার থেকে 40 কেজি চাল কিনছে। কত কেজি চাল? 40 কেজি। এবং এখানে বলা আছে যে প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তাহলে 1 কেজি চালের মূল্যকে যদি আমরা 40 দ্বারা গুণ করি তাহলে আমরা 40 কেজি চালের মূল্য পাবো। এবং 265 টাকার কি কিনছে? সয়াবিন তেল কিনছে, আর 588 টাকার মাছ কিনছে। তো দেখেন 1 কেজি চালের মূল্য 38 টাকা হলে 40 কেজির মূল্য কত হবে? 1 কেজির মূল্যকে 40 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1520 টাকা। এবং মোট খরচ তাহলে কত করলেন দেখেন, চাল কিনছেন 1520 টাকা, সয়াবিন তেল কিনছেন 265 টাকা, আর মাছ কিনছে হচ্ছে 588 টাকা। তাহলে এগুলো যদি যোগ করি তাহলে 2373 টাকা। আর দোকানদারকে তিনি দিয়েছিলেন 3000 টাকা, ঠিক আছে? তাহলে 3000 থেকে যদি 2373 টাকা বিয়োগ করি তাহলে 627 টাকা। তাহলে ফেরত পাবো কত টাকা? তাহলে তাকে কত টাকা ফেরত দিবেন দোকানদার? 627 টাকা। এরপর আমরা যদি একটু 5 নম্বর প্রশ্নটা দেখি, তো দেখেন এখানে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। তাহলে একটি ছাগলের মূল্য যদি 4,560 টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত? তাহলে 2টা গরু আর 3টা ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে 45,080 টাকা। এখানে আবার আমাদেরকে বলা আছে যে একটা ছাগলের মূল্য কত টাকা? 4,560 টাকা। আর ছাগল কেনা হয়েছে কয়টা? 3টা। তাহলে একটা ছাগলের মূল্য যদি 4,560 টাকা হয় তাহলে 3টার মূল্য কত হবে? একটার মূল্যকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 13,680 টাকা। তাহলে দেখেন আমাদেরকে বলা ছিল দুইটা গরু আর 3টা ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা, আর আমরা এখানে 3টা ছাগলের মূল্য পাইলাম 13,680 টাকা। তাহলে 2টা গরুর মূল্য কত হবে? গরু আর ছাগলের মোট মূল্য থেকে আমরা 3টা ছাগলের মূল্য বাদ দেব, তাহলে আমরা পাই হচ্ছে 31,400 টাকা। তাহলে 2টা গরুর মূল্য হচ্ছে 31,400 টাকা। তো দেখেন আমাদেরকে বলা হয়েছিল যে একটি গরুর মূল্য কত। তাহলে 2টা গরুর মূল্য যদি 31,400 টাকা হয় তাহলে একটা যদি গরুর মূল্য বের করতে হয় তাহলে 2টা গরুর মূল্যকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই হচ্ছে 15,700 টাকা। ঠিক আছে। এরপরে যদি 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদেরকে এখানে কি বলা আছে দেখেন যে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনলো এবং মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল? দেখেন একটি কলার দাম 10 টাকা, তারা কলা কিনলো কয়টা? 6টা। এই যে একটা কলার দাম 10 টাকা, তাহলে 6টা কলার দাম কত হবে? একটার দামকে 6 দ্বারা গুণ করব, 6 10 60 টাকা। এবং একটি কমলার দাম দেখেন 12 টাকা, তাহলে 3টি কমলার দাম কত হবে? একটি কমলার দামকে 3 দ্বারা গুণ করব, 3 12 36 টাকা। এরপরে দেখেন একটি আমের দাম দেখেন 25 টাকা, তাই না? তাহলে একটি আমের দাম 25 টাকা হলে 9টি আমের দাম কত হবে? একটি আমের দামকে 9 দ্বারা গুণ করব, তো 25কে 9 দ্বারা গুণ করলে 225 টাকা। তাহলে মোট মূল্য কত হবে? 6টি কলার দাম 60 টাকা, 3টি কমলার দাম 36 টাকা, আর হচ্ছে 9টি আমের দাম 225 টাকা। তাহলে যোগ করলে হয় 321 টাকা। তাহলে প্রত্যেকে 3 জনে যদি সমানভাবে ভাগ করে দেয় তাহলে 321কে আমরা 3 দ্বারা ভাগ করব, যেহেতু ব্যক্তি 3 জন আর মোট ফলের মূল্য 321 টাকা। তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করি পাই হচ্ছে 160 টাকা। তাহলে প্রত্যেকে 160 টাকা করে দিল। আচ্ছা, এরপরে আমরা যদি 7 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে কি বলা আছে যে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিসের ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তো দেখেন প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া দেন 3,225 টাকা, যেটা প্রশ্নেই দেওয়া আছে, এবং অন্যান্য জিনিসে তিনি খরচ করেন 4,850 টাকা। এটা হচ্ছে প্রতি মাসে, তাই না? তাহলে মোট খরচ কত হলো? 8,075 টাকা।
তাহলে তার হচ্ছে মাসিক বেতন কত ছিল ৮,৭৬৫ টাকা। তাহলে অবশিষ্ট কত থাকবে ৮,৭৬৫ থেকে তার এক মাসে মোট খরচ ৮,০৭৫ টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে ৬৯০ টাকা। তাহলে এটা হচ্ছে এই অবশিষ্ট টাকাটাই তিনি কি করেন ব্যাংকে জমা রাখেন। এখানে বলাই ছিল অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে এই যে অবশিষ্ট টাকা যে ৬৯০ টাকা, তাহলে এক মাসে তিনি সঞ্চয় করেন বা জমা রাখেন ৬৯০ টাকা। এখন বলা আছে যে ৮ মাসে কত টাকা জমা করেন। তো এই এক মাসের সঞ্চয়কে যদি আমরা ৮ দ্বারা গুণন করি তাহলে ৮ মাসের সঞ্চয় পাবো। তো ৮ দ্বারা গুণন করলে হয় ৫,৫২০ টাকা। তাহলে তিনি ৮ মাসে ৫,৫২০ টাকা কি করেন জমা করেন। আচ্ছা, এরপরে যদি আমরা ৮ নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা আছে দেখেন যে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। তাহলে কে বেশি পায়? ফাতেমা বেশি পায়। কত বেশি পায়? ২,৪৫০ টাকা বেশি পায়। এবং তাদের দুইজনের একত্রে বেতন হচ্ছে ১৯,৯৫০ টাকা। এখন বলা হলো যে ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত। তো দেখেন সমাধানের শুরুতেই আমরা বলতে পারি যে ফরিদা ও ফাতেমার বেতনের পরিমাণ একই হলে, অর্থাৎ দুইজনের বেতন যদি কি হয় সমান হয়, তাহলে মোট বেতন কত হবে? এই যে ১৯,৯৫০ থেকে ফাতেমা যে ২,৪৫০ টাকা বেশি পায়, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দুইজনের বেতনের পরিমাণ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, অর্থাৎ ১৭,৫০০ টাকা। ১৯,৯৫০ থেকে ২,৪৫০ টাকা বিয়োগ করলে কত হবে? ১৭,৫০০ টাকা। তাহলে দুইজনের বেতন হচ্ছে ১৭,৫০০ টাকা। একজনের বেতন কত হবে? একে ২ দ্বারা ভাগ করতে হবে। তো ২ দ্বারা ভাগ করলে কত পাই? ৮,৭৫০ টাকা। তো দেখেন এখানে ফরিদা পায় হচ্ছে ৮,৭৫০ টাকা, যেহেতু বলা ছিল যে ফাতেমা ২,৪৫০ টাকা বেশি পায়। কে? ফাতেমা, তাই না? তো এখানে এই ৮,৭৫০-এর সাথে যদি আমরা ২,৪৫০ যোগ করি তাহলে ফাতেমার বেতন পাবো। তো এটা যোগ করলে হয় ১১,২০০ টাকা। ঠিক আছে, তাহলে ফরিদার বেতন হচ্ছে ৮,৭৫০ টাকা আর ফাতেমার বেতন হচ্ছে ১১,২০০ টাকা। আচ্ছা, এরপরে যদি আমরা ৯ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে রাজু ও রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। তাহলে লিচু কার কম? রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রনির কতটি? ৮৬টি লিচু কম আছে। আর তাদের দুইজনের একত্রে আছে ৬৯০টি লিচু। এখন বলা হলো রাজু ও রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে, অর্থাৎ ৮ নম্বর প্রশ্নের মতো সেম প্রশ্ন। তো দেখেন রাজু ও রনি সমান সংখ্যক লিচু পেলে লিচুর সংখ্যা কত হবে? তাদের দুইজনের মোট লিচু ৬৯০। এখানে যে ৮৬টি লিচু আবার রনির কম সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে ৬০৪। যদি তাদের প্রত্যেকের সমান সংখ্যক লিচু থাকে তাহলে ৬০৪টি হয়। ঠিক আছে, তো দেখেন এখন এই যে প্রত্যেকে তাহলে কতটি করে লিচু পাবে? তাদের দুইজনের মোটে হচ্ছে ৬৬০। তাকে যদি ২ দ্বারা ভাগ করি, কারণ ব্যক্তি যেহেতু দুইজন, তো ২ দ্বারা ভাগ করলে হয় ৩০২টি, অর্থাৎ রনি পাবে কতটি লিচু? ৩০২টি। যেহেতু রনির হচ্ছে কতটি লিচু কম ছিল? ৮৬টি। তো সেই ৮৬টি লিচু আবার রাজুর কি বেশি, তার কারণে আমরা এই ৩০২-এর সাথে যদি ৮৬টি যোগ করি তাহলে রাজুর আমরা লিচুর সংখ্যা পেয়ে যাব ৩৮৮টি। তার মানে রাজুর হচ্ছে ৩৮৮টি লিচু আছে এবং রনির ৩০২টি লিচু আছে। আচ্ছা, এরপরে যদি আমরা ১০ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে দেখেন যে মা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সের ১ গুণ আর মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের ৩ গুণ। ঠিক আছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে ৬০ বছর আর মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তার মানে পুত্রের বয়স পুত্রের বয়সের ১ গুণ আর মায়ের বয়স হচ্ছে কি পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? তাহলে পুত্রের বয়স ১ গুণ আর মায়ের বয়স হচ্ছে ৩ গুণ, অর্থাৎ পুত্রের বয়সের ১ গুণ আর হচ্ছে মায়ের বয়স কি পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে ১ আর ৩ হচ্ছে কত গুণ? ৪ গুণ। তাহলে পুত্রের বয়সের ৪ গুণ, তাই না?
তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি হবে পুত্রের বয়সের 4 গুণ। তো দেখেন মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান আমরা লিখতে পারি পুত্রের বয়স গুণন 4। এখানে আবার আমাদের প্রশ্নেই দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর সমান আমরা লিখতে পারি পুত্রের বয়স গুণন 4, যেটা দেওয়া আছে ডান পক্ষে। তো আমরা যদি ডান পক্ষটা বাম পক্ষে আনি আর বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে যাই, এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কারণ আমরা একই সাথে সবগুলোকে অর্থাৎ ডান পক্ষের সবগুলোকে বাম পক্ষে, বাম পক্ষের সবগুলো ডান পক্ষে নিয়ে এসেছি, এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো এখন দেখেন এই পুত্রের বয়সের সাথে যে 4 গুণন আকারে আছে, এটা ওই পাশে যা কি হবে ভাগ হবে। তাহলে 60কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 15 বছর। তাহলে পুত্রের বয়স হচ্ছে 15 বছর, ঠিক আছে। তাহলে মায়ের বয়স কত হবে দেখেন, তাহলে মায়ের বয়স হবে 16 গুণন 3, যেহেতু পুত্রের বয়সের 3 গুণ। তাহলে 15কে যদি 3 দ্বারা গুণ করি, যেহেতু পুত্রের বয়স 15 বছর, তো 15কে 3 দ্বারা গুণ করলে 3 15 45 বছর। তার মানে পুত্রের বয়স 15 বছর আর মায়ের বয়স হচ্ছে 45 বছর। আচ্ছা, এরপরে যদি আমরা 11 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে বলা আছে ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাগশেষ কি? ভাজকের 1/3। ভাজ্য কত? আমরা ভাজ্য নির্ণয়ের একটা সূত্র জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তো যেহেতু এখানে আমাদেরকে ভাগশেষটা বের করতে হবে, ভাগশেষে কি বলা আছে যে ভাগশেষ হলো ভাজকের 1/3, তাহলে আমরা প্রথমত হচ্ছে ভাগশেষটা বের করব। তাহলে ভাগশেষ সমান সমান ভাজকের 3/1, অর্থাৎ ভাজক কত? ভাজক হচ্ছে 78 গুণন, এর মানে হচ্ছে গুণন 1/3। তাহলে 78 আর 1 গুণ করলে 78, নিচে হচ্ছে 3, 78কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 26, তার মানে ভাগশেষ হচ্ছে 26, ঠিক আছে। তাহলে ভাজ্য সমান কত হবে? ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। ভাজক হচ্ছে 78, ভাগশেষ হচ্ছে 25, ভাগফল হচ্ছে 25 আর ভাগশেষ হচ্ছে 26। তো 78 আর 25 যদি গুণ করি 1950, তার সাথে যদি 26 আমরা যোগ করি তাহলে 1976, তার মানে ভাজ্য হচ্ছে 1976। আচ্ছা, এরপরে যদি আমরা 12 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা আছে যে ভাজ্য 8903 ভাজক 87 এবং ভাগশেষ 29 ভাগফল কত? তো ভাজ্য সমান আমরা কি জানি? ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তো আমরা ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, এটা আছে ডান পক্ষে, এটাকে বাম পক্ষে নিয়ে আসবো, আর ভাজ্যটা আছে বাম পক্ষে, এটাকে নিয়ে যাব ডান পক্ষে, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদেরকে কি বের করতে হবে? ভাগফল বের করতে হবে। তো দেখেন আমরা এখানে কি করতে পারি যে ভাজক গুণন ভাগফল এটা রাখলাম, আর এই দুটার সাথে যেহেতু ভাগশেষটা কি আকারে আছে? যোগ আকারে, তো এ পাশে যোগ আকারে আছে, ও পাশে যা কি হবে? বিয়োগ হবে, তাহলে ভাজ্য মাইনাস ভাগশেষ। এখন আমরা বের করব হচ্ছে ভাগফল। তো ভাগফলের সাথে ভাজক যেহেতু গুণন আকারে আছে, তাহলে ওই পাশে যায় কি হবে? ভাগ হবে, তাহলে ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক, তাহলে ভাগফল সমান এইটা হবে। তো এখন ভাজ্য হচ্ছে 8903, ভাগশেষ হচ্ছে 29 আর ভাজক হচ্ছে 87। তো আমরা 8903 থেকে 29 যদি বিয়োগ করি তাহলে 8874, একে যদি 87 দ্বারা ভাগ করি তাহলে হয় 102, তার মানে ভাগফল হচ্ছে কত? 102। এরপরে যদি আমরা 13 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা আছে দেখেন। তো এখানে বলা আছে যে একটি কারখানায় 7 দিনে 2520টি অথবা 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? তো দেখেন একটি কারখানায় 7 দিনে, তো আমরা কি জানি যে 7 দিন সমান সমান হচ্ছে 1 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহে তৈরি হয় হচ্ছে 2520টি সাইকেল। আমাদেরকে বলা আছে যে ওই 3 সপ্তাহে কয়টি তৈরি হবে? তাহলে 1 সপ্তাহে যদি হয় 2520টি, তাহলে 1 সপ্তাহের সাইকেল সংখ্যাকে 3 দ্বারা গুণ করতে হবে, যেহেতু 3 সপ্তাহে কতটি তৈরি হয়েছে সেটা বের করতে হবে। তো আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় 7560টি। তাহলে ওই কারখানায় 3 সপ্তাহে 7560টি সাইকেল তৈরি হবে। আচ্ছা, এরপরে যদি আমরা 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা আছে দেখেন যে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে 72 টাকা দিয়ে যদি 3টি খাতা কেনে, 12টি খাতা কিনতে কত টাকা লাগবে? তো দেখেন 3টি খাতার দাম 72 টাকা, একটার দাম কত টাকা হবে? 3টি খাতার দামকে 3 দ্বারা ভাগ করলে একটা খাতার দাম 24 টাকা। তো
তো একটা খাতার দাম 24 টাকা, 12টা খাতার দাম কত হবে? একটা খাতার দামকে 12 দ্বারা গুণ করতে হবে, তাহলে 12টি খাতার দাম হবে 288 টাকা। 24কে 12 দ্বারা গুণ করলে 288 টাকা, তাহলে 12টি খাতা কিনতে 288 টাকা লাগবে। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে 15 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? তাহলে 8 কেজি পোলাওয়ের চালের মূল্য কত টাকা? 960 টাকা। এখন বলা আছে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? তাহলে 8 কেজি চালের দাম 960 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? 960কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 120 টাকা। তো আমাদেরকে বলা আছে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে, আর আমরা 1 কেজি চালের মূল্য পাইলাম হচ্ছে 120 টাকা। এখন এই যে মোট মূল্যটাকে যদি 120 দ্বারা ভাগ করি তাহলে কত কেজি চাল কেনা যাবে সেটা পাওয়া যাবে। তাহলে এত টাকায় কেনা যাবে 4800 ভাগ 120, অর্থাৎ 120 হচ্ছে 1 কেজির মূল্য। তো মোট মূল্যকে 1 কেজির মূল্য দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 40 কেজি। তো এটা আমরা হচ্ছে অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে দেখেন এভাবে করতে পারি যে 960 টাকায় কেনা যায় 8 কেজি চাল। 960 টাকায় যদি 8 কেজি কেনা যায় তাহলে 1 টাকা, কোথায় 960 টাকা, কোথায় 1 টাকা, তাহলে 1 টাকায় কত কেজি কেনা যাবে? এই 8 কেজিকে 960 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এত কেজি। এখন 4800 টাকা, এখানে ছিল 1 টাকা আর এখানে হচ্ছে 4800 টাকা, তার মানে এটা দ্বারা গুণ করতে হবে। 1 টাকার যে চালটা সেটাকে যদি 4800 টাকা চাল পেতে চাই তাহলে এটা দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি গুণন করি, দেখেন গুণন করলে কত হয়? 40 কেজি চাল। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 40 কেজি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরপরে আমাদের সর্বশেষ যে 16 নাম্বার প্রশ্নটা আছে, আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, এখানে বলা আছে যে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। তাহলে 12 লিটার পেট্রোল দিয়ে যায় 300 কিলোমিটার। এখন বলা আছে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? 12 লিটারে যদি যায় 300 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটারের জন্য কত লিটার পেট্রোল লাগবে সেটা বের করতে হবে। তো দেখেন আমরা লিখতে পারি যে 300 কিলোমিটার যাতে লাগে হচ্ছে 12 লিটার পেট্রোল, তাহলে 1 কিলোমিটার, এখানে 300 কিলোমিটার যাতে লাগে 12 লিটার, তাহলে 1 কিলোমিটার যাতে কি অনেক কম তেল লাগবে, এ কারণে এই 12কে 300 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এখন যেহেতু 100 কিলোমিটার যেতে হবে, এটা ছিল হচ্ছে 1 কিলোমিটারের জন্য তেল। এখন যেহেতু 100 কিলোমিটার, এই কারণে 100 দ্বারা গুণ করতে হবে। তো আমরা এই দুটো শূন্য বাদ যায়, 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 4 লিটার। ঠিক আছে, তার মানে 100 কিলোমিটার যাওয়ার জন্য 4 লিটার পেট্রোল লাগবে। তো আশা করি আমাদের অনুশীলনী 3-এর যে প্রশ্নগুলো ছিল তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।